আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম মাইক্রো ফাইন্যান্স নিয়ে কিছু কথা বলার জন্য। আজকে মাইক্রো ফাইন্যান্সের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটি হলো এনজিও প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং গঠনের সম্পূর্ণ প্রক্রিয়া। একটা এনজিও খুলতে হলে আমাদেরকে কি কি কাজ করতে হবে, প্রথমত সেই কাজগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই কাজগুলো না করে কখনো আমাদের একটা এনজিও ওপেন দেওয়া সম্ভব নয়। এনজিও ওপেন দিতে হলে 4টি কাজ প্রথমত করতে হবে। প্রথমত অনুমোদন, দ্বিতীয়ত পান, তৃতীয়ত দক্ষ জনবল, চতুর্থত যে নীতিমালা। একটা সংস্থার বা একটা এনজিও ওপেন দিতে হলে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অনুমোদন প্রক্রিয়ার প্রথমেই একটি নাম সিলেকশন করতে হবে, আর নামটি হবে খুবই ইউনিক, যেন অন্য কোনো এনজিওর সাথে সেই নামটি অ্যাডজাস্টিং না হয়। সেখানে রেজিস্ট্রেশন করতে হলে আমাদের যখন যেতে হবে সেটা হলো অফিস অফ দ্য রেজিস্ট্রেশন অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফির্মস। এইখানে গিয়ে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই প্রক্রিয়াটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। তারপর আমাদেরকে একটা 7 জনকে নিয়ে একটা কমিটি গঠন করতে হবে। এছাড়াও জয়েন্ট স্টকের রেকুমেন্ট অনুযায়ী এনআইডি, ছবি সব কিছু একসাথে করে ব্যাংক নির্ধারিত ফি জমা দিয়ে আমাদেরকে এই অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে। সর্বোপরি আমরা প্রতিষ্ঠানের গঠনতন্ত্র লাগবে। একটা প্রতিষ্ঠানের গঠনতন্ত্র পরিচালনা করতে হলে দক্ষ একজন ব্যক্তির প্রয়োজন হবে, যারা এই অতীতে এনজিও নিয়ে কাজ করছে বা এনজিও পরিচালনা দক্ষতা আছে, তাদেরকে দিয়ে এই কাজটি করা সম্পূর্ণ করতে হবে। এছাড়াও সমাজ কল্যাণে একটি রেকমেন্ড লাগবে, জয়েন্ট স্টক নামের ক্লিয়ারেন্স সমাজ কল্যাণের রেফারেন্সে। এরপর আরও মাইক্রো ক্রেডিট অথরিটির সনদপ্রাপ্ত হতে হবে, কারণ মাইক্রো ক্রেডিটের অথরিটির সনদপ্রাপ্ত ছাড়া কোনো মাইক্রো ফাইন্যান্স সংস্থা কাজ করতে পারে না, আর যারা কাজ করছে আজ অবধি তারা অবৈধ হয়ে আছে। মাইক্রো ক্রেডিট অথরিটিটি পূরণ করতে হলে আমাদেরকে গুগলে সার্চ করে আবেদন করতে হবে। এছাড়াও এমআরএ হটলাইনে 16133 এই নাম্বারে যোগাযোগ করে আপনি সনদ পেতে পারেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। দর্শক, প্রথমত আমাদেরকে একটা এনজিও ওপেন করতে হলে যে অনুমোদন কোথায় থেকে আনতে হবে, প্রথমত হয়েছে আমরা সমাজসেবা থেকে একটা অনুমোদন আনতে হবে। তারপর অনলাইনের মাধ্যমে একটা আবেদন করতে হবে, ব্যাংকে টাকাটা জমা ব্যাংকে টাকা জমার মাধ্যমে আমাদের আবেদনটা সম্পূর্ণ করতে হবে। তারপর যেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট অথরিটির সনদপ্রাপ্ত হতে হবে। সর্বশেষে যেটা হলো এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনি এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন না করেন তাহলে কখনো আপনি লোন বা পান পাবেন না। বাহির থেকে পান বা লোন পেতে হলে যেমন ব্যাংক লোন, এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন ছাড়া পাওয়া কখনো সম্ভব না। পান পেতে হলে এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন মাস্ট বি প্রয়োজন। পান আনতে চাইলে এনজিও ব্যুরো থেকে ছাড়পত্র নিতে হবে। তারপর আপনি এটি ইনকাম ট্যাক্স সার্টিফিকেট লাগবে, সেটা ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। এভাবে আপনার প্রক্রিয়ায় সম্পূর্ণ করে আপনি একটা এনজিও বা মাইক্রো ফাইন্যান্স কাজ শুরু করতে পারেন। দ্বিতীয়ত ফান্ড, যদি আপনার এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন পেয়ে থাকেন তাহলে বিভিন্ন ডোনান্টের সার্চ করতে হবে। গুগলে সার্চ করলে আপনি কোথায় থেকে ফান্ডটা পাবেন, কাদের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে সে বিষয়ে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, সেভ দ্য চিলড্রেন অ্যাপ্লাই করে সেখানে আপনার আবেদন করতে পারেন। যে প্রজেক্টের জন্য আবেদন করতে হবে সেই প্রজেক্টের উপরে একজন দক্ষ ব্যক্তির রিসার্চমেন্ট অথবা একজন দক্ষ ব্যক্তি পূর্বে কোনো প্রতিষ্ঠানের জন্য আবেদন করছে তাদের দিয়ে এই কাজটা সম্পূর্ণ করাতে হবে। এবার আসেন মাইক্রো ফাইন্যান্স করতে হলে তারা কোথায় থেকে ফান্ড পাবে।
মাইক্রোফাইন্যান্স মূলত পিকেসএফ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন যেটা আমরা বুঝি ঋণ দিয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন বেসরকারি ব্যাংকগুলা মাইক্রোফাইন্যান্সকে ঋণ দিয়ে থাকে। সেই সব জায়গাতে আমরা যোগাযোগ করে বা কমিউনিকেশন করে বা আমাদের ব্যক্তিত্বের বিস্তার ঘটিয়ে সেখান থেকে ঋণ বা ফান্ড এনে আমরা মাইক্রোফাইন্যান্স পরিচালনা করতে পারি। তৃতীয়ত হলো দক্ষ জনবল। দক্ষ আপনি অনুমোদন পাইলেন, ফান্ড পাইলেন, কিন্তু দক্ষ জনবলের অভাবে আপনি সেই ফান্ডটা সঠিক জায়গাতে ইমপ্রুভ করতে পারেন না বা সেখান থেকে উঠে আনার জন্য যে দক্ষ জনবল সেটা আপনার নাই, যার জন্য আপনি একটা সময়ে ছোট্ট পরিসরের যে সংস্থাটা সেটা কখনো বড় করা সম্ভব নয়। আমাদের মধ্যে অনেকেরই ধারণা বা অনেক সংস্থা তাদের নিজস্ব লোক দিয়ে ক্রেডিট বা মাইক্রোফাইন্যান্স পরিচালনা করে, যার জন্য সংস্থার ইমপ্রুভের পরিবর্তে সেটা নিম্নমুখী হয়ে যায়। আর অদক্ষ জনগণ, যেমন ধরেন কম স্যালারিতে লোক জনবল নিয়োগ দিয়ে কাজ করানোর কারণেও কোনো সংস্থা ইমপ্রুভ করতে পারে না। আর এইসব জায়গা থেকে আমরা পরিত্রাণ পেতে পারলেই এই মাইক্রোফাইন্যান্সে কাজ করে উন্নতি করা সম্ভব। দক্ষ জনবল ছাড়া কোনো সংস্থা উন্নতি করতে পারে আমার বলে মনে হয় না। একটা সংস্থার সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে তৃণমূল পর্যায়ে যারা কাজ করে, যাদের মাধ্যমে আমরা উপরের লেভেলের ইনকাম দিয়ে উপরের লেভেলের বেতনভোগী বা সব ধরনের আয় ব্যয় হিসাব করা হয়, তাদের যদি সঠিক গাইডলাইন না থাকে আর তাদের যদি দক্ষ না হয়, কখনো একটা মাইক্রোফাইন্যান্স সংস্থা উন্নতি করতে পারবে না। সর্বশেষে যেটা হলো নীতিমালা। যদি কোনো সংস্থার নীতিমালা সঠিক না হয়, তার নীতিমালার উপর বেস করে বা ভিত্তি করে কার্যক্রম পরিচালনা না করা হয়, তার ভিতরে কোনো আইনানুগ বিষয়ের স্পষ্ট ধারণা না থাকে, তাহলে সে সংস্থা কখনো ভালো কিছু আশা করা যায় না। নীতিমালাটা এমন একটা জিনিস যে তার মাধ্যমে আপনি সম্পূর্ণ সংস্থার পরিকল্পনা, পরিচর্যা বা তার বিস্তার ঘটানো সম্ভব হয়। একটা সংস্থার নীতিমালা পড়ে বোঝা যায় সেই সংস্থার মেরুদণ্ডটাকে। তাই আমি মনে করি সংস্থার মেরুদণ্ড হলো নীতিমালা। দর্শক, যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে যে একটা মাইক্রোফাইন্যান্সের এনজিও খুলতে হলে আমাদেরকে ধাপে ধাপে কী বিষয়ের উপরে আমাদের জ্ঞান থাকতে হবে বা কোনটার উপর ডিপেন্ড করে আমাদেরকে কাজটা শুরু করতে হবে, সেই বিষয়ে সঠিক সূক্ষ্ম ধারণা থাকলে আপনি এনজিওতে ডেভেলপ করা সম্ভব বলে আমি মনে করি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, মাইক্রোফাইন্যান্সে কাজ করতে এসে যদি আপনাকে দ্বিধাদ্বন্দ্বে না পড়তে হয়, তাহলে আজকের ভিডিওটা দেখে পাশের থেকে বেল আইকনটা চেপে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন।